হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন আরেকটা লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের লেকচার নাম্বার 3। এটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু এবং মাইটোকন্ড্রিয়া। তাহলে চলো শুরু করা যাক। তাহলে সাইটোপ্লাজম অঙ্গাণু আমাদের দেখতে হবে। আমরা যদি একটু দেখি আমাদের কি ছিল। আমাদের যে কোষ ছিল, এই কোষের ভিতরে আমাদের দেখেছিলাম কোষের যে পানি বা প্লাজম, সেটাকে আমরা কি বলেছিলাম? প্রোটোপ্লাজম। প্লাজম মানে কি বোঝাচ্ছে? পানি বা তরল জাতীয় পদার্থ। তাহলে এই প্রোটোপ্লাজমকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করছি, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আবার আমরা প্লাজম কথাটাকে পাইছি, তাহলে সাইটোপ্লাজম কি? সাইটো মানে বোঝায় কোষ, তাহলে কোষের যে পানি সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং আমাদের নিউক্লিয়াসটাকে বাদ দিলে যে পানিটা থাকবে সেটাই সাইটোপ্লাজম। এগুলো আমরা সংজ্ঞাতে পড়েছিলাম। এবং এইটা যদি নিউক্লিয়াস হয় এবং এই যে এই পানিগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজমের ভিতরে অন্যান্য অঙ্গাণুগুলো থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, গোলজি বস্তু থাকে, লাইসোজোম থাকে, সহ অন্যান্য অঙ্গাণু। তাহলে নিউক্লিয়াস ব্যতীত যে পানির ভিতরে আমাদের অন্যান্য অঙ্গাণু থাকে সেগুলোকে বলা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তার মানে সাইটোপ্লাজমের যে অঙ্গাণু। তাহলে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে ঝিল্লি যুক্ত আর একটা হচ্ছে ঝিল্লি বিহীন। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কয় প্রকারের আমরা দেখলাম? একটা ঝিল্লি যুক্ত আর একটা হচ্ছে ঝিল্লি বিহীন। আমাদের পরীক্ষায় এগুলো এমসিকিউ আসতে দেখা যায়, বলা হয় যে নিচের কোনটি ঝিল্লি যুক্ত অঙ্গাণু, কোনটি ঝিল্লি বিহীন অঙ্গাণু। আমাদের বইয়ে যে তিনটা আছে ঝিল্লি বিহীন অঙ্গাণু সেটা হচ্ছে কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। কোষ কঙ্কালের ভিতরে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলো কিন্তু আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। কারণ কি? কোষ কঙ্কাল নিজে একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। আমরা সহজে এটা মনে রাখতে পারি, যাদের মনে থাকে না, কঙ্কাল রাই সেরা। কঙ্কাল রাই সেরা তোমরা এইভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে কঙ্কাল দ্বারা কি বোঝাচ্ছে? কোষ কঙ্কাল। রাইতে হচ্ছে রাইবোজোম এবং সেরাতে হচ্ছে সেন্ট্রোজোম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ঝিল্লি বদ্ধ বা ঝিল্লি যুক্ত অঙ্গাণু কাদেরকে বোঝাচ্ছে? এই তিনটা ব্যতীত আমাদের অপশনে যা থাকবে সেটা হচ্ছে ঝিল্লিযুক্ত, যেমন মাইটোকন্ড্রিয়া হইতে পারে, গলজি বস্তু হইতে পারে। তাহলে তোমরা এগুলো প্লাস্টিড হইতে পারে, তোমরা এগুলো কিভাবে পড়বা? আমাদের ঝিল্লিবিহীন গুলো আমরা মনে রাখবো। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কি? কোষকঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এগুলো ব্যতীত আরো অঙ্গাণু আছে যেগুলো ঝিল্লি বিহীন, কিন্তু আমাদের বইয়ে তিনটা আছে, এই তিনটা থেকেই এমসিকিউ আসতে দেখা যায়, এর বাইরে আসবে না। তাহলে এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, তাহলে কি প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসকে বা কেন্দ্রিকাকে সরিয়ে দিই, যে জেলির মতো বস্তু পাবো সেটাকে আমরা কি বলছিলাম? সাইটোপ্লাজম। তাহলে প্লাজম মানে কি? তরল। আমাদের এই প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম গুলো কি ধরনের হয়? জেলির মতো। তাহলে সাইটোপ্লাজম অঙ্গাণু আমরা কি দেখলাম? ঝিল্লি যুক্ত আর ঝিল্লি বিহীন। ঝিল্লি বিহীন কি? কঙ্কাল রাই সেরা, কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এরপরে এখন আমরা যদি ঝিল্লি যুক্ত অঙ্গাণুগুলোকে আগে পড়বো, এর ভিতরে প্রথমটা আমাদের আছে মাইটোকন্ড্রিয়া, এবং আমাদের মাইটোকন্ড্রিয়া দিয়েই শুরু করা যায়। তাহলে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন হচ্ছে স্লাইডগুলো একটু এলোমেলো হয়েছে। আচ্ছা, আমরা যদি দেখি, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন হচ্ছে রিচার্ড অল্টম্যান, এবং
তিনি প্রথম মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করে তিনি নাম দেন হচ্ছে বায়োপ্লাস্ট। তাহলে মাইটোকন্ড্রিয়ার আদি নাম কি, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে দেখা যায়। সেটা নাম কি? বায়োপ্লাস্ট। তাহলে এটা কত সালে দেখা যায়? কেউ বলে 1886 সালে, কেউ বলে 1894 সালে। আমাদের সালটা এখানে বেশি ইম্পর্টেন্ট না। এখানে রিসার্চ অলম্যান্ড কি করেন? বায়োপ্লাস্ট নাম দেন, প্রথম তিনি খুঁজে পান মাইটোকন্ড্রিয়াকে। এরপরে বর্তমান যে আমরা মাইটোকন্ড্রিয়া নামে চিনি, এইটা নাম দেন হচ্ছে কার্ল বেন্ডা। তাহলে এইটাও আমাদের এমসিকিউতে আসতে দেখা যায়, বর্তমান নামটি কে দেয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার অপর নাম আমরা যদি দেখি, এটাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, কারণ এখানেই সর্বোচ্চ এটিপি তৈরি হয়। আমরা জানি কোষের শক্তির একক হচ্ছে এটিপি। তাহলে আমরা জানি যে প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে এবং আদি কোষে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। আদি কোষে আমাদের শুধু রাইবোজোম থাকে, আমরা কিন্তু পড়েছিলাম। তাহলে এখানে প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু এমন দুইটা প্রকৃত কোষ আছে, কিছু প্রকৃত কোষ আছে যেগুলোতে মাইটোকন্ড্রিয়া থাকে না। আমাদের বইয়ে এমন দুইটা প্রকৃত কোষ দিয়ে দিছে, যেটা হচ্ছে প্রোটোজোয়া শ্রেণীর, যেমন ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমোনাইডিস। এই দুটোতে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। এইটা কিন্তু আমাদের, এগুলো কিন্তু বোর্ড প্রশ্নে এসেছিল। এইটা হচ্ছে এবার দিনাজপুর বোর্ড 24-এ এসেছিল, সরি 26-এ। তাহলে আমাদের সুকেন্দ্রিক কোষ মানে কি বোঝাচ্ছে? প্রকৃত কোষ। আমরা জানি সুকেন্দ্রিক মানে কি? প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক সেলের ভিতরেও আমাদের কি মাইটোকন্ড্রিয়া থাকে না, এমন দুইটা কি কি? ট্রাইকোমোনাস, মনোসার্কোমোনাইডিস। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্র তোমরা এইভাবে আঁকাইতে পারো। প্রথমে একটা গোল দেব, তার নিচে আরেকটা শেপ দেব। এরপর আমাদের এই যে কিস্টিগুলোকে দিতে হবে। তাহলে তোমরা এগুলো ইউর মতো করে দিতে পারো। এইভাবে দিতে পারি, তোমরা অনেক সুন্দর করে আঁকাইতে পারো। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার যে আলাদা করে রাখতেছে, এটার নাম কি হচ্ছে? ঝিল্লি বা মেমব্রেন। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে এই যে খাঁজের মতো ভাঁজ দেখা যাচ্ছে, এই ভাঁজগুলোকে বলা হয় কিস্টি। এবং আমরা জানি এই কিস্টির গায়ে কি থাকে? কিছু ক্ষুদ্র দানাদার বস্তু থাকে, কিস্টির গায়ে লেগে থাকে পুরো কিস্টিতে। এগুলোকে বলা হয় অক্সিজোম। কি বলা হয়? অক্সিজোম। এর ভিতরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। তোমাদের অক্সিজোম, ক্রিস্টি এগুলো ব্যাখ্যা থাকলে ম্যাট্রিক্স কটাতে আসলে শুধু লেখা আছে। ম্যাট্রিক্সটা কাকে বোঝায়? তরলকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা আসলে ম্যাট্রিক্সটা কি, মাইটোকন্ড্রিয়ার যে তরল তাকেই আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। তাহলে এইভাবে আমরা সহজেই মাইটোকন্ড্রিয়ার চিত্রটা এঁকে এঁকে ফেলতে পারি। দেন আমরা যদি একটু বইয়ের ভাষায় দেখি, আমরা কি ব্যাখ্যা লিখেছি। এই যে আমাদের যে ঝিল্লিটা আছে, এটা আমাদের কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট হয়। এবং ক্রিস্টি কি বলে? ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজকে আমরা কি বলতেছি? ক্রিস্টি। এরপরে আমাদের কি ছিল? অক্সিজম। অক্সিজম কি করে? ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত দানাদার গোলাকার বস্তু। অক্সিজমের কাজ কি করে? অক্সিজম উৎসেচক গুলোকে কি করে? সাজানো থাকে। এবং আমরা লাস্ট কি দেখছিলাম? ম্যাট্রিক্স। এই তরল পদার্থগুলোকে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটাকে কি বলতেছি আমরা? মাইটোকন্ড্রিয়ার যে তরল, এটাকে অনেক সময় স্ট্রোমা বলা হয়। কি বলা হয়? স্ট্রোমা। তাহলে স্ট্রোমা, প্লাজম এগুলো মেইনলি তরল। যেমন আমরা বোতলের পানিকে গ্লাসে রাখলে গ্লাসের পানি, বোতলে রাখলে বোতলের পানি, ফ্রিজে রাখলে ফ্রিজের পানি, এইভাবে আমরা মেন করতে পারি। সেম ভাবে মাইটোকন্ড্রিয়ার যে তরলটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। যেমন প্লাস্টিকের যে তরল ওটাকে স্ট্রোমা নাম দেওয়া হয়েছে। সেন্ট্রোজোমের যে তরল সেটাকে আমরা সেন্ট্রোস্ফিয়ার বলি। এগুলো আমরা দেখব। আর কোষের যে তরল সেটাকে আমরা সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম বলেছিলাম। এখন আমরা যদি দেখি মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা দেখার ক্ষেত্রে যদি একটু বলি, তাহলে মাইটোকন্ড্রিয়ার
মেইন কাজ হচ্ছে জীবদের শ্বসন কাজে সাহায্য করা। শ্বসন কাজে সাহায্য করা। তাহলে আমাদের শ্বসন কাজ বলতে কি বোঝাচ্ছে? তাহলে শ্বসন বলতে আমাদের বোঝায় শক্তি তৈরির প্রক্রিয়া। আমরা জানি আমাদের খাদ্য তৈরি হয় কোন প্রক্রিয়া বলতো? খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যটা কি আমাদের সরাসরি আমাদের দেহে কাজে লাগে? না, এইটা আমাদের কি হয় ভেঙে সরল উপাদানে পরিণত হয়। কিসে? সরল উপাদানে। এবং ওই সরল উপাদান থেকে আমাদের কি তৈরি হয়? শক্তি। এই শক্তিটাই আমাদের কি করে জীবদেহের কাজে ব্যবহৃত হয়। এই যে খাদ্য তৈরির প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? সালোক সংশ্লেষণ। সেম ভাবে শক্তি তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি শ্বসন। তোমরা এভাবে রাখতে পারো তালবের সাথে শক্তি, তালবের সাথে শ্বসন। তাহলে শ্বসন প্রক্রিয়া আমাদের কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমাদের কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। এখন আমরা যদি দেখি এই শ্বসন প্রক্রিয়া আবার দুই প্রকার। এটা হচ্ছে অক্সিজেনের উপর। একটাকে বলা হয় অবাধ শ্বসন আর একটাকে বলা হয় সবাত শ্বসন। এই সবাত শ্বসনকে আমরা 4 ভাগে ভাগ করি, মানে 4টা ধাপে কাজ করে। তাহলে সবাত শ্বসনের প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। দ্বিতীয় ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তৃতীয় ধাপটা হচ্ছে ক্রেবস চক্র। আমি এখানে এই পার্টটা এমনভাবে পড়াই দেবো, তোমাদের চতুর্থ অধ্যায়ে কিন্তু এই অংশটুকু আছে, ওইটা 50% এখানে শেষ হবে। আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে আমরা যদি এখানে দেখি যে তাহলে এই যে সবার শোষণের তাহলে আমরা কয়টা ধাপ দেখলাম? 4টা। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে এই 4টা ধাপের ভিতরে প্রথম যে ধাপটা আছে এখানে হচ্ছে এটা সাইটোপ্লাজমে ঘটে। আমরা কোষের সাইটোপ্লাজম দেখেছি, কোষের যে তরল সেখানে ঘটে কি? গ্লাইকোলাইসিস। এরপরে অ্যাসিটাইল কোয়ে থেকে ইলেকট্রন প্রবাহতন্ত্র এগুলো ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায়। এবং এই শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি তৈরি হয় এই শক্তিগুলোকে এটিপি আকারে প্রকাশ করা হয় কি দ্বারা? এটিপি। এবং এই সবার শোষণে মোট 38 অণু এটিপি তৈরি করে। অণু 38 অণু। এই 38 অণুর ক্রেবস চক্র একাই তৈরি করে হচ্ছে 24 অণু এটিপি। কত অণু? 24 অণু। এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কি বলা হয়? শক্তি ঘর বলা হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের যে 38 অণুর এটিপি ক্রেবস চক্র একাই তৈরি করতেছে কত অণু? 24 অণু। এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তি ঘর। তাহলে মাইটোকন্ড্রিয়ায় যেহেতু 38 অণু 24 অণু এটিপি তৈরি হচ্ছে, এই কারণেই আমরা মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলি। তোমরা যখন ব্যাখ্যা করবে তখন এই জিনিসগুলো একটু লেখার ট্রাই করবে। এগুলো আমাদের মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যাতে কিন্তু নেই, কিন্তু আমরা চতুর্থ অধ্যায় থেকে এগুলো দিতেই পারি, কারণ আমাদের পরীক্ষা হবে ফুল বইয়ের ভিতরে। তাহলে আমরা কি লিখবো? যে আমাদের শ্বসন প্রক্রিয়ার সবার শ্বসনের 4টা ধাপের ভিতরে আমাদের কি 38 অণু এটিপি 24 অণু তৈরি করে ক্রেবস চক্র, এবং অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ, এই তিনটা আমাদের কোথায়? মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, গ্লাইকোলাইসিস ব্যতীত। যেহেতু সবথেকে বেশি শক্তি এখানেই তৈরি হচ্ছে, তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলি? শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। তাহলে আমরা যদি একটু দেখি, এই যে এখানে লেখা আছে সবার শোষণ। তাহলে আমাদের শ্বসন প্রক্রিয়া কয়টা ধাপ? 4টা ধাপ। প্রথম ধাপে কি অক্সিজেনের উপর আমাদের 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। তাহলে অবাত শোষণে আমাদের অক্সিজেন লাগে না, অক্সিজেন ব্যতীত এই শ্বসন সম্পূর্ণ হয়। আর সবার শোষণে কি হয়? অক্সিজেন লাগবে। এই সবার শোষণে আবার কয়টা ধাপ? 4টা ধাপ। এই গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। এইটাও কিন্তু এমসিকিউতে আছে।
আর অ্যাসেটাইল কোয়ে থেকে ক্রেব চক্র পর্যন্ত আমাদের এগুলো কোথায় কোথায় মাইটোকন্ড্রিয়ায়। এবং আমরা কি দেখলাম যে এই 3টা ধাপের ভিতরে ক্রেব চক্র একাই তৈরি করে সব থেকে বেশি অণু এটিপি, সেটা হচ্ছে 24 অণু এটিপি। এবং আমাদের সবার শ্বসন প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয় আমরা দেখেছি 38 অণু এটিপি। এগুলো আমরা ডিটেলসে 4র্থ অধ্যায়ে পড়ব, কিন্তু এগুলো একটু অ্যান্সার দিলে আমাদের অ্যান্সারটা আরো সুন্দর হবে, টিচার খুশি হবেন। তাহলে এর মধ্য দিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ শেষ হয়ে গেল, এর মধ্য দিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়া টপিকটাও শেষ। তাহলে এখান থেকে আমরা যদি কিছু কোশ্চেন দেখি, এগুলো তোমাদের কমেন্টে অ্যান্সার দিবে তোমরা সবাই আশা করি, বা তোমরা হচ্ছে আমাদের নোটটা পোস্ট করতে পারো আমাদের গ্রুপে এবং রিভিউ দিতে পারো। এবং তাহলে আমরা যদি দেখি মাইটোকন্ড্রিয়ার আদি নাম কে দেয় সেটা দেখেছি। মাইটোকন্ড্রিয়া নাম দেয় কে? বেন্ডা। ক্রিস্টি কি? অক্সিজম কি? ম্যাট্রিক্স কি আমরা দেখেছি। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? সবার শ্বসনে কয়টা ধাপ? শ্বসনে কোন ধাপে বেশি শক্তি উৎপন্ন করে? শক্তিঘর কি? মাইটোকন্ড্রিয়া থাকে না এমন কোন কোষে? আমরা এগুলোও পড়েছি। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? এগুলো আমাদের SQ ঘ নম্বর এগুলোতে আসে। এবং মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো, এটা আমাদের গ নম্বরে আসতে দেখা যায়। এগুলো পড়লেই আশা করি মাইটোকন্ড্রিয়া আমাদের 100% ডান। তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, এবং নেক্সট কোন টপিক চাও এরকম আমরা দেব। তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো।